হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো, সে গল্পটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনা। তো চলো গল্পটা আমি তোমাদেরকে বলি। আমি খুবই মধ্যবর্তী ঘরের একটা মেয়ে। সব কিছু মিলিয়ে আমাদের সংসার খুব ভালোই কাটছিল। তেমন কিছু না থাকলেও বাবা মাস শেষে একটা স্যালারি পেত। সেটা দিয়ে আমাদের 4 বোনের খুব লেখাপড়া ভালোই চলতো। আমরা খুব বড় ছিলাম না। আমি 3তে পড়তাম। আমার আরেকটা বোন 1-এ, একটা বোন 2-তে, আর একটা ছিল মায়ের কোলে। খুবই ছোট ছিল। তো আমার বাবা ডিউটিতে যেত একটু সাইকেলে করে। তার যাওয়া আসা করতে খুবই কষ্ট হতো। যেহেতু গ্রাম থেকে শহরে যেতে হতো, তো সাইকেল নিয়ে যাওয়া আসা আসলে খুবই কষ্ট। তারপরেও সব কষ্ট, যন্ত্রণা, দুঃখ বেদনাকে শক্তিতে রূপান্তর করে আমার বাবা কখনো হার মানেনি। এভাবেই প্রতিদিন শহরে যেত সাইকেলে করে। কারণ সাইকেলে যাওয়া আসা করলে তার কিছু টাকা সেভিংস হবে। সে টাকা দিয়ে যাতে করে আমাদের লেখাপড়া বা খাবার দাবার কোনো কষ্ট না হয়, সেখানে হেল্প করতে পারে, তাই ছিল তার এই সাইকেল। যাই হোক, এভাবেই আমি ক্লাস 8-এ উঠে গেলাম। আমার ছোট বোনটাও বড় হয়ে গেল, বেশ কিছুটা বড় হয়ে গেল। একদিন হঠাৎ বাবা খুব অসুস্থ হয়ে যান। মা সংসারের কাজকাম করতো, বাড়িতেই থাকতো, আমাদের দেখাশোনা করতো, রান্না বাড়া অনেক কাজই তো থাকে বাড়িতে। টিউশনির ব্যাপার ছিল। আমার বাবা মা দুজনেই শিক্ষিত ছিল, তাই বাইরে কোনো টিউশনির প্রয়োজন হতো না। আমার মাই আমাদেরকে পড়াতেন। সব কিছু মিলিয়ে এই দিকটা মা সামাল দিতেন, আর রুজির দিকটা আমার বাবা। তো বাবা খুব অসুস্থ হয়ে গেল, অনেক জ্বর উঠল তার। তো মা তো অনেক দৌড়াদৌড়ি, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আসা, টেস্ট, অলরেডি 7 দিন পার হয়ে গেল। তো বাবার কিছুতেই রিকভারি আসছিল না। তো 10 দিনের মাথায় বাবা বলল আমার অফিসে যাওয়া উচিত। অফিসে গেল, ওই অবস্থায় একটু সামান্য পরিমাণ সুস্থ সুস্থ লাগতেছে। অফিসে গেল, যাওয়ার পর সারাদিনই সে ডিউটি করলো রোজের মতোই। শরীরটা ফিট না। তো আসতেছে, অফিস শেষ, বাড়ির পথে রওনা করছে বাইসাইকেল সঙ্গে। এত এত তুফান উঠছে, এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। মাঝ রাস্তায় ছিল বাবা, একটা ট্রাক এসে আমার বাবাকে মেরে দেয়। আমার বাবা ওখানে স্পট ডেড হয়ে যায়। তারপর থেকে অনেক কষ্ট হয়ে যায় মায়ের। মা তো এমনি বাবার শোকে ভেঙে পড়েছে, তার উপরে আমাদের দায়ভার। এমন কোনো সেভিংস ছিল না বা টাকা পয়সা ছিল না যেগুলো দিয়ে মা 2-4 মাস বা 1 মাস বা কয়েক মাস চলবে বা আমাদের পিছনে খরচ করবে। মা মানসিকভাবে, অর্থনৈতিকভাবে এতটাই বিপদগ্রস্ত হয়ে যায় যে মায়ের দিকে তাকানো যায় না। লেখাপড়া সব বন্ধ হয়ে গেল আমার। আমি টুকিটাকি কাজের চিন্তা ভাবনা করতে থাকলাম। তো এতটুক বয়সে কী কাজ করব? আমাদের গ্রামের অনেকেই থাকতো বাহিরে। ওরা বুদ্ধি দিল যে বিদেশ যেতে 1 টাকাও লাগে না, ওখানে গেলে টাকা ইনকাম করতে পারবে, সমস্যা হবে না। 3-3টা বোন, মা। তো আমি বললাম আমার তো এখন 18 বছর হয়নি, আমাকে কি নিয়ে যাবে? বাড়িতে কথাবার্তা বলে জানি না ওনারা কেমনে কী করে 18 বছর বয়স বানিয়ে দিল আমার। তারপরে 1 মাসও লাগেনি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে গেলাম সেই আমাদের দেশের বাহিরে, দুবাই চলে গেলাম। যেয়ে দেখি যে মহিলা আমাকে সঙ্গে করে নিয়ে গেল, সে হচ্ছে আমাকে যে বাড়িতে দিয়েছে তার 3টা বাড়ি পরেই কাজ করে। তো উনি আমার ভালো মন্দ খোঁজ খবর নিতেন, গ্রামের সম্পর্কে আমার নানি হয়। তো আমি তো বেশি বড় না, আমার বয়স মাত্র 11 বছর চলছিল। কাজে দিয়েছে, কাজ করছি। কী কাজ করতাম? বাড়িতে
ওনারা অনেক পরিষ্কার মানুষ ছিল, হাজব্যান্ড ওয়াইফ ছিল, মাঝা বয়সী। আর হচ্ছে ওনার দুজন ছেলে ছিল, এক ছেলে বিয়ে করে আলাদা থাকে, অন্য ছেলে লেখাপড়া করে, একটা মেয়ে ছিল, মেয়েকেও বিয়ে দিয়ে দিয়েছে। তো শুধু ওই আনম্যারিড ছেলেটাই বাড়ি থাকে। গেলাম ওই বাড়িতে। যাওয়ার পর প্রথম তো খুবই কান্নাকাটি করছি, মাকে রেখে গেছি, বোনকে রেখে গেছি, কখনো বাইরে যাই নাই। তো আমার ওই নানুটা আসতো, আইসা এসে আমাকে দেখে গেছে প্রথম কয়েকদিন। তো 7-10 দিন শুধু কান্নাই করেছি। এতটা কষ্ট হচ্ছিল পরিবারের জন্য। আর বিদেশের মানুষগুলা কেমন, ওরা না খুবই নিষ্ঠুর। ওরা মানুষকে, বিশেষ করে বাঙালিদেরকে বাঙালি মানুষই মনে করে না, এই ধরনের আচার ব্যবহার করে, খুব বাজে। যাই হোক, এখন আমি গেছি হচ্ছে কাজের মেয়ে হয়ে, কাজ তো আমাকে করতেই হবে। কথাও তেমন একটা বুঝি না, নতুন একটু শিখেছি। যাই হোক, নানু আমাকে অনেকটা শিখায় পড়ায় নিচ্ছে, মোটামুটি মনকে একটু শক্ত করলাম। নানু আমাকে অনেক বুঝাইছে, তোকে শক্ত হতে হবে, তোর মা বোনকে এখন তাদের দায়িত্ব তোকেই নিতে হবে, তুই সবার বড়। এই বলে নানু আমাকে অনেক বুঝিয়েছে, তুই যদি এভাবে ভেঙে পড়িস কে ধরবে এই সংসারের হাল। তো যাকগে, অনেক কথা শোনার পর আমি কাজকাম আসলেই শুরু করলাম, মনকে শক্ত করলাম। করার পর আমার বিদেশ যাওয়ার বয়স 28 দিন হলো। 28 দিন হয়ে গেল। আমি মোটামুটি ওনাদেরকে বোঝার চেষ্টা করলাম, কাজকাম তো আমি শুরু থেকেই করি। করার পর ওই স্যার ম্যাডাম হচ্ছে ওনারা সরকারি অফিসে চাকরি করতেন। ওনাদের ছেলেমেয়েরা আমি যাওয়ার পর দেখিনি, দেখছি আরও অনেক পরে। তো চাকরি করতো, আমাকে বলে যেত এইটা করবি, ওইটা করবি, ওইটা করবি। তো ওনাদের ডিরেকশন অনুযায়ী আমি বাড়ির যত কাজ যেভাবে বলতো আমি সেইভাবে করার চেষ্টা করতাম, যাতে ওনারা আইসা খুশি হন। যাই হোক, করতাম এভাবেই প্রায় 28 দিন চলে গেল। 28 দিন চলে যাওয়ার পর মাসের 10 তারিখ আসলো। আসার পর আমাকে স্যালারি দিল। আমি নানুর সাথে আলাপ করলাম, করার পর স্যালারি বাড়িতেও পাঠালাম। 11 দিনের মাথায়, 1 মাস 11 দিনের মাথায় শুরু হলো আসল টর্চারিং। এতদিন তো চিনতে পারিনি, এখন হলো মানুষ চেনার আসল তদবির চলছে ওখানে। যাই হোক, ওনারা স্যার ম্যাডামরা চলে গেল বাড়ি থেকে। ওনার ছেলেটা কলেজ থেকে তো প্রায় সময় বাড়িতে আসতো, তো আমাদেরকে ধ্যাপ করে তাকাইতো, ইয়ে করতো, আমার থেকে এটা চাইতো, কারণে অকারণে এই মানে এক গ্লাস পানি, এটা সেটা কিছু না কিছু তো আমাকে সে সবসময় বিরক্ত করতেই থাকতো। তো আমি ভাবতাম যে আসলে আমি এই বাড়ির কাজের মেয়ে, বিদেশিরা হয়তো বা এরকমই হয়। তো এই পানি দিতে গেলে হাত চেপে ধরতো, তারপরে যখন ও সাইড দিয়ে হাঁটতো আমাকে একটা ধাক্কা মারতো। তো আমি এগুলোতে কিছু মনে করতাম না, ভাবতাম যে না, উনি হয়তো, ওনারা বোধহয় এরকমই মানুষ, আমরা হচ্ছি বাঙালি, এই জন্যই হয়তো আমাদের সাথে এরকম করে, আবার কাজের মেয়ে। যাকে এত কিছু ধরলে হবে না। কিন্তু সেই 11 দিনের মাথায় এত বড় একটা কাল দিন ছিল তা আমি বুঝতে পারিনি। ওই ছেলেটা কলেজ থেকে আসলো, আইসা আমার কাছে বললো ঠান্ডা পানি, ওদের ভাষায় ওরা বলছে ঠান্ডা পানি দাও, দিলাম। টাওয়াল দাও, দিলাম। বলছে খাবার কি আছে, আমি সব রেডি করে দিলাম। ও খাওয়া দাওয়া, ও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলে খাওয়া দাওয়া শেষ করলো। শেষ করার পরে আবারও বলতেছে যে ফ্রিজে মানে জুসের বোতল আছে ছোট ওরা সবসময় এগুলা খায়, বিভিন্ন টাইপের। হ্যাঁ, তো আমার কাছে চাইছে, বলছে আমার রুমে নিয়ে আয়। পরে আমি ওর বেডরুমে এটা দিতে গেছি, ও আমার হাতটা টিপে ধরে ঠাস করে আমাকে হচ্ছে ওর বুকের উপরে নিছে। আমি তো মানে চিল্লাচিল্লি চেঁচামেচি করতেছি, ওদের ভাষায় বলতেছি চেঁচামেচি করে লাভ নাই, চুপচাপ থাকবি তোরই লাভ হবে। হ্যাঁ, ভয়ে আমার হাত পা বুক সব কিছু কাঁপতেছে। হ্যাঁ, যখন আমি খুব জোরাজুরি করছিলাম তখন ও হচ্ছে আমার সাথে একদম শকুনের মতো ব্যবহার করা শুরু করলো। শকুনের মতো ব্যবহার করা শুরু করেও হচ্ছে যে আমার উপরে একবারে ঝাঁপায় পড়লো, জামা টামা সব কিছু টেনে ছিঁড়ে ফেল দিল। দেওয়ার পরে জোর জবস্তি চালায়া আমার শরীরটাকে মানে নিজের ইচ্ছে মতো করে ভোগ করলো। করার পর আমি কি করব, ওখানে আমার তো কিছু করার নেই। আমি খুব কাঁদতে থাকলাম ওখানে বসে কাঁদতেছি। তারপরে ওনাকে আমি কি বলবো, ওনাকে কিছু বলার তো ভাষা আমার নাই। গেল এটা ফার্স্টের দিন। হ্যাঁ, তো নানি আসছে, নানিকে আমি
কথাটা বলবো কি বলবো না, লজ্জায় বলতে পারছি না। তো ফার্স্টের দিন আর বলি নেই, না বইলা আমি হচ্ছে পরের দিন ওইভাবেও স্যার ম্যাডাম অফিসে চলে গেছেন, ওর ছেলে আইসা আবারও আমার সাথে একই কাজ চালাইতেছে, কন্টিনিউ করে নিল। পরে আমি 3 দিনের মাথায় যখন দেখলাম না একই অবস্থা, শুধু কাঁদছিলাম, পেটে খুব ব্যথা হচ্ছিলো। পরে নানু আমাকে দেখতে আসছে, উনি তো প্রতিদিন আসতো প্রথম, এখন প্রতিদিন আসতো না। এখন সপ্তাহে 1 দিন 2 দিন আসতো। তো আসার পর আমি নানুকে লজ্জা টজ্জা ভেঙে সব কিছু বললাম। তো নানু আমাকে জড়িয়ে ধরে কাঁদলো, কয় আসলে আমাদের গরিবের কপালই খারাপ রে। থাক, যা হবার হয়েছে, তুই কাকে এই সমস্ত কথাবার্তা বলিস না। হ্যাঁ, আমি তোর ওষুধপাতির ব্যবস্থা করছি যাতে প্রেগনেন্ট না হোস। তো এই বলে আমি হচ্ছে চুপচাপ থেকে গেলাম, ওষুধপাতি খেলাম। এভাবেই আমার 3টা বছর ওখানে কাইটে গেছে। আমি 3 বছর ছিলাম ওই বাড়িতেই। আর ওই ছেলে প্রতিদিনই আমাকে এভাবে ব্যবহার করতো। আসলে কোনো উপায় ছিল না, কারণ ওখান থেকে যদি আমি বের হয়ে যেতাম আমাকে পুলিশে ধরতো। আমার স্বপ্নই থেকে যেত। আমি একটা মুহূর্তের জন্য সব কিছু মাইনে এই কারণেই নিয়েছিলাম যে আমার একটা জীবন নষ্ট হয়ে যদি আমার বাড়িতে এতগুলো জীবন ভালো থাকে, তাহলে এর থেকে ভালো আমার জন্য আর কী হতে পারে। তো আসলে অনেকেই বিদেশ যায় অনেক স্বপ্ন নিয়ে। আসলে সবাই তো আর খারাপ না, তবে ম্যাক্সিমাম খারাপ। বিদেশ যারা যাবে অবশ্যই বুঝে শুনে যাবে। এই জন্য এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।